A very special good morning to all my lovely children. Welcome to Tripura Interactive Virtual Class. আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবারও এসে গেছি তোমাদের সাথে তোমাদের ম্যাথসের একটি খুবই মজাদার টপিক নিয়ে। স্টুডেন্টস, আমরা এটা আগেও করেছি। আজকে আমাদের রিভিশন ক্লাস। দেখি তোমাদের মধ্যে কার কার মনে আছে। আবারও আমরা রিভিশন করব একটি খুবই সুন্দর একটি ক্লাস। চলো শুরু করছি। তোমরা তোমাদের স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? খুব সুন্দর একটি ঘর দেখা যাচ্ছে, তাই না? তো এখন এই ঘরের মধ্যে তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো, কিছু ভিন্ন ভিন্ন আকৃতি তোমরা দেখতে পাচ্ছ। তোমরা কি এদের নাম বলতে পারবে? কি দেখা যাচ্ছে, কি আকৃতি তুমি দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনে এই মুহূর্তে? ভেরি গুড। এটি কি? এটি একটি ত্রিভুজ দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে আরো যদি তোমরা লক্ষ্য করো, তোমরা আরো অনেক রকমের আকৃতি কিন্তু দেখতে পাচ্ছ এই ঘরটিতে, তাই না? তো কি কি দেখা যাচ্ছে? এরপরে দেখো, তোমরা একটি আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ। এরপরে দেখো বর্গক্ষেত্র দেখা যাচ্ছে। এরপরে আরো কি অন্য কোনো আকৃতি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আর আবার বৃত্তাকৃতিও দেখা যাচ্ছে। তাহলে আমরা যে যে আকৃতিগুলো ঘরটার মধ্যে দেখলাম, এগুলো সবগুলো যদি আমরা লিখি, তো আমরা কি কি আকৃতি, ভিন্ন ভিন্ন আকৃতি আমরা দেখতে পেয়েছি বলো তো? আমরা দেখতে পেয়েছি ত্রিভুজ, আমরা দেখতে পেয়েছি আয়তক্ষেত্র, আমরা দেখতে পেয়েছি বর্গক্ষেত্র, আমরা দেখতে পেয়েছি বৃত্ত আকৃতি। আচ্ছা, তো এখন এই যে আকৃতিগুলো আমরা পেলাম, এগুলোর মধ্যে তোমরা কি বলতে পারবে কোনগুলিতে কোন উপস্থিত, শীর্ষবিন্দু উপস্থিত বা রেখাংশ যুক্ত করে আমরা আকৃতিগুলো পেয়েছি? হ্যাঁ, ভেরি গুড। আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ, এরপরে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র। এই তিনটার মধ্যে কিন্তু শীর্ষবিন্দু রয়েছে আর রেখাংশ দিয়ে গঠিত হয়েছে। কিন্তু বৃত্তের ক্ষেত্রে তোমরা দেখো, বৃত্তটা কি পুরোটাই কি একদম বৃত্তাকার, গোলাকার আকৃতি। এর মধ্যে কিন্তু কোনো শীর্ষবিন্দু নেই বা এটা কোনো রেখাংশ দিয়ে তৈরি হয়নি। তাহলে আমরা আজকে যে ক্লাসটি করব তা হচ্ছে রেখা এবং কোণ সম্পর্কে আমরা জানব। তো সবার প্রথমে রেখা আর কোণ অঙ্কন করার জন্য যে জিনিসটা প্রয়োজন, যার থেকে এর সূত্রপাত হলো, তা হচ্ছে কি একটি বিন্দু। তো আমরা যখন আমাদের খাতার উপর একটি বিন্দু আঁকি, তো এখন তোমাকে যদি বিন্দুর যদি সংজ্ঞা দিতে বলে, তো তুমি কি বলবে? বিন্দু কি? যখন পেন্সিল খাতার পৃষ্ঠাকে স্পর্শ করে তখনই বিন্দু গঠিত হচ্ছে। হ্যাঁ, এরপর দেখো পৃষ্ঠার উপর যে ডটই আমরা দিয়েছি, এটাই কি প্রতিনিধিত্ব করে? এটাই কিন্তু বিন্দুকে প্রতিনিধিত্ব করছে। আর তোমরা আশা করি সবাই জানো একটি বিন্দুকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো, বিন্দুকে আমরা ক্যাপিটাল লেটারের এ বি সি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে ইংরেজির বড় অক্ষর যেমন এ বি সি ডি ই এফ, তোমরা এভাবে বড় অক্ষর দিয়ে কিন্তু বিন্দুকে চিহ্নিত করবে। কখনোই আমরা স্মল লেটার ইউজ করব না, কখনোই আমরা ছোট অক্ষরগুলো ইউজ করব না, আমরা সবসময় বড় অক্ষর দিয়েই বিন্দুকে বোঝাবো। এই বিন্দুগুলোকে কি বলবে? যখন তুমি একটা বিন্দু দিয়ে পাশে লিখলে ক্যাপিটাল লেটারের এ বা পাশে লিখলে ক্যাপিটাল লেটারের বি, তখন তোমরা এগুলোকে কি বলবে? এই বিন্দুগুলোকে আমরা পড়বো কিভাবে? এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, এইভাবে আমরা এগুলিকে পড়বো। আচ্ছা, এখন দেখো তোমাদের সামনে একটি আকৃতি দেওয়া আছে, একটি বক্স দেওয়া আছে। তো বক্সটা কি তোমরা কে বলতে পারবে? এটা কি 2D নাকি 3D? কে বলতে পারবে? হ্যাঁ, ভেরি গুড। এটা একটা 3D শেপ। কেন 3D শেপ? কারণ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই বর্তমান। তাই এটি হচ্ছে কি একটি ত্রিমাত্রিক একটি আকৃতি। তো এখন এটাকে যদি আমি উচ্চতাকে সরিয়ে দিই, ভাবো তোমার কাছে এমন একটি আছে বস্তু যার উচ্চতা নেই, শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে। তো যদি শুধু দৈর্ঘ্য আর প্রস্থ থাকে, তখন এটি কোন আকৃতি হয়ে গেছে? তখন এটি হয়ে যাচ্ছে দ্বিমাত্রিক আকৃতি। তো এখন একটি দ্বিমাত্রিক আকৃতির মধ্যে কি কি বর্তমান? দৈর্ঘ্য আর প্রস্থ বর্তমান। এখন যদি আমি
এর প্রস্থটাও কমিয়ে দিই, এখন এটা কি হয়ে গেছে, শুধু দৈর্ঘ্য বর্তমান। তো শুধু দৈর্ঘ্য মানে কি, এর কি কোনো আমি বলতে পারবো এটা 2D বা 3D আকৃতির হবে না? অবশ্যই এটি কি হয়ে গেছে, এটি একটি রেখাংশ বা রেখা হয়ে গেছে, লাইন হয়ে গেছে, যার শুধুমাত্র কি আছে, লেন্থ বা দৈর্ঘ্য যাকে আমরা বলি, দৈর্ঘ্য রয়েছে, এর কোনো প্রস্থ নেই, মানে কি শুধু দৈর্ঘ্যই রয়েছে। হ্যাঁ, তো এরপরে দেখো, এখন যদি আমি দৈর্ঘ্যটাকেও সরিয়ে দিই, তো সরিয়ে তোমরা যদি দেখবে, লক্ষ্য করে কি দেখতে পাবো, ছোট্ট একটি বিন্দু দেখতে পাবো। তো এখন এই হচ্ছে বিন্দু। তো একটি বিন্দু হলো একটি মৌলিক জ্যামিতিক চিত্র যার কোনো মাত্রা নেই, এটার শুধুমাত্র অবস্থান রয়েছে। বিন্দুকে আমরা কোন দিকে যাবে, ডান দিকে যাবে, বাম দিকে যাবে, না উপরে নিচে, ওইভাবে আমরা বলতে পারি না। বিন্দুর কোনো মাত্রা নেই, এটি শুধু কি আছে, শুধু অবস্থান আছে, কোথায় এটা অবস্থিত ওইটা আমরা বলতে পারি বিন্দু দেখে। আচ্ছা, এখন দেখো তোমাদের মতোই একজন স্টুডেন্ট কি করছে, একটি খাতার পৃষ্ঠা নিয়ে একে মাঝ বরাবর ভাঁজ করলো। এরপর ও কি করলো, ভাঁজটা খুলে ভাঁজ বরাবর ও ওর স্কেল আর পেন্সিল দিয়ে এটাকে দাগ টেনে দিল। ঠিক আছে, তো এরপর দেখো কি হচ্ছে, দাগ টানার পরে ও এটাকে নাম দিল এ আর বি। তাহলে এই যে ছোট একটি রেখার অংশ পেলাম এ বি, যার নাম দেওয়া হয়েছে এ বি, এটা একটা ছোট একটি রেখার অংশ। কারণ আমরা কি জানি, সরল রেখা বা রেখা দোনো দিকেই কি হয়, অনেক বেশি পরিমাণে বিস্তৃত হতে পারে, এর কোনো নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। আমরা বলতে পারবো না একটি সরলরেখা 5 সেন্টিমিটারের বা 10 সেন্টিমিটার, এটা কখনো রেখা বা সরলরেখা হবে না, সবসময় কি হবে, রেখার একটি অংশই হবে। তো যেমন এখানটায় তোমরা দেখতে পাচ্ছ, এবিটা হচ্ছে কি, এবিটা হচ্ছে রেখার একটি অংশ, এবি হলো রেখার অংশ, তাই একে আমরা কি বলতে পারি, একে আমরা বলতে পারি রেখাংশ। যেহেতু এবি রেখার একটি অংশ, তাই এটাকে আমরা বলবো কি, রেখাংশ। তো রেখাংশের কি থাকবে, রেখাংশের দুটি প্রান্ত বিন্দু এবং একটি নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে সবসময়, কেননা এটি রেখার একটি অংশ। আর এখন যদি এটি রেখা হতো, এর কিন্তু কোনো দৈর্ঘ্য থাকতো না। ঠিক আছে, আশা করি তোমরা সবাই রেখাংশ কি জিনিস বুঝতে পেরে গেছো। আর এটাকে আমরা প্রতিনিধিত্ব কিভাবে করব, কিভাবে বোঝাবে কোনটা রেখাংশ, কোনটা রেখা বা কোনটা রশ্মি, আমরা কিভাবে বুঝবো। তো রেখাংশকে যে প্রতিনিধিত্ব করব, আমরা এটাকে এ বি লিখে উপর দিয়ে বার সিম্বল দেব। দেখো এ বি বার, যখন এ বি বার দেব, তোমরা বুঝবে কি এটা আমরা রেখাংশ বুঝাচ্ছি এ বি কে। বা কেউ যদি বলে যে আমি বি এ বার দেব, তাহলেও কিন্তু এটা সেম রেখাংশকেই বুঝাচ্ছে। কেননা তুমি যখন এটা পরিমাপ করবে স্কেল দিয়ে, তুমি যখন স্কেল দিয়ে দেখবে এ থেকে বি এর যে দৈর্ঘ্যটা তুমি পরিমাপ করছো স্কেল দিয়ে, তুমি এ পয়েন্ট থেকে শুরু করে বি পয়েন্টের দৈর্ঘ্য নাও, যা পাবে, বি থেকে শুরু করে এ পয়েন্টের দৈর্ঘ্য নাও, তাহলেও সেমই পাচ্ছ। তো তার মানে কি, এটাকে তুমি এ বি লেখো বা বি এ লেখো, সেম জিনিস হবে। ঠিক আছে, এরপরে কিছু উদাহরণ দিয়ে যদি আমরা রেখাংশ বোঝার চেষ্টা করি, তাহলে দেখবে এই যে গিটারের তার, গিটারের যে সরু তারগুলো রয়েছে, এগুলিও কিন্তু রেখাংশ। এগুলিকে আমরা রেখা বলবো না, রেখা হলে তো অনেক বেশি লম্বা হতো, কিন্তু গিটারের তার আমরা কি জানি, এর একটি দৈর্ঘ্য থাকে, নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে, তো তাই গিটারের তারকে আমরা কিন্তু রেখাংশ বলতে পারি। এছাড়া আরো রয়েছে দেশলাইয়ের কাঠি, দেশলাইয়ের কাঠিরও কি থাকে, একটি বক্সের মধ্যে তোমরা যতগুলো দেশলাইয়ের কাঠি দেখবে, সবগুলি কি হয়, পরিমাপ সমান থাকে। তার মানে কি, এর একটি নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে দেশলাইয়ের কাঠির জন্য, তার মানে দেশলাইয়ের কাঠিকেও কিন্তু আমরা একটি রেখাংশের উদাহরণ হিসাবে ধরতে পারি। এরপরে কি আরো আছে কিনা, হ্যাঁ অবশ্যই আছে। তো আমরা যদি একটি খাতার উপরের পৃষ্ঠা নিই, তো উপর পৃষ্ঠার যে এই যে সাইডের কিনারাগুলো আছে, এই যে বইয়ের নোট বইয়ের কিনারাগুলো, এগুলো কি একটি নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট থাকে। তো তাহলে নোট বইয়ের কিনারাকেও আমরা কি বলতে পারি, আমরা এটাকে উদাহরণ হিসাবে ধরতে পারি রেখাংশের। সেম ভাবে একটি টেবিল, একটি টেবিলও কি হবে, একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের হবে। তো যেহেতু নির্দিষ্ট দৈর্ঘ্য কথাটি এসে যাচ্ছে, তার মানে কি এটি রেখাংশের একটি অংশ, রেখাংশ আমরা বলতে পারি। তো টেবিলের কিনারাও হলো রেখার অংশ, মানে রেখাংশ। আচ্ছা, এখন আমরা দেখছি দুটো ঘরের মধ্যে তিনটা রাস্তা রয়েছে ঘরটিতে যাওয়ার। এ ঘর থেকে বি ঘরে যাওয়ার তিনটি রাস্তা রয়েছে। একটি দেখো একদমই বক্ররেখা,
তাই না? এরপরে এ বি সরল রেখা বরাবর যাচ্ছে, এরপর আবার আরেকটি বক্ররেখা আছে। তো এখন যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে কোনটি দিয়ে, এখন তিনটি রাস্তা 1 2 আর 3, তিনটি রাস্তার মধ্যে কোনটি সবচেয়ে ছোট হবে? যদি তোমাদের প্রশ্ন করা হয় তুমি কোন রাস্তা দিয়ে গেলে খুবই কম সময়ের মধ্যে তুমি এ ঘর থেকে বি ঘরে গিয়ে পৌঁছতে পারবে, তাহলে তোমাদের উত্তর কি হবে? কি মনে হয় কোন রাস্তা দিয়ে গেলে আমরা কম সময়ে পৌঁছে যাব? ভেরি গুড, যেহেতু 2 নাম্বার রাস্তাটি সবচেয়ে ছোট, তাই আমরা সবচেয়ে ছোট দূরত্ব অতিক্রম করতে কম সময় লাগবে। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো ম্যাম কি করে বুঝলে এ আর বি এর মধ্যে 2 নাম্বার রাস্তাটাই সবচেয়ে ছোট? এও ছোট হতে পারতো, 3 নাম্বারটাও ছোট হতে পারতো। তো এখন 1 2 আর 3 এই তিনটে রাস্তার মধ্যে 2 নাম্বারটাই কি করে বুঝলাম যে ছোট হবে? দেখো, সবার প্রথমে তো 2 নাম্বার রাস্তা তোমরা পরিমাপ করা খুবই সহজ, তোমরা স্কেল দিয়ে পরিমাপ করতে পারবে, তাই না? এ থেকে বি স্কেল দিয়ে পরিমাপ করা যায়। এখন তোমরা বলো তো 1 নাম্বার রাস্তা আর 3 নাম্বার রাস্তা, এগুলো তো বক্ররেখা, তো এখন আমি বক্ররেখাকে কি করে স্কেল দিয়ে পরিমাপ করব? কিন্তু এর জন্য আমরা একটা বুদ্ধি করে একটা কাজ করতে পারি। কাজটা কি? আমরা একটা সুতোর সাহায্যে এ প্রান্ত থেকে বি প্রান্ততে তুমি সুতোটা যে বরাবর আছে ওই বক্ররেখা বরাবর তুমি সেট করো সুতাটাকে প্রথমে, ঠিক আছে? তো এর থেকে বি অবধি সুতোটা সেট করলে এরপরে সুতোটাকে উঠিয়ে তুমি স্কেলে ফেলে দেখো এটি কতটুকু লম্বা দেখাচ্ছে। দেখো কত সহজেই তুমি বলে দিতে পারবে এরপরে এই যে এর থেকে বি যেতে বক্ররেখাটায় আমরা গেলাম 1 নাম্বার রাস্তার জন্য, এটা টোটাল দৈর্ঘ্যটা কত আমরা এটা মেপে বলে দিতে পারি। সেম ভাবে 3 নাম্বার রাস্তার জন্য কি করবে? সেম এক্সপেরিমেন্ট করো, আবার সেম পরীক্ষা করো। আবারও একটি সুতো নাও, এর থেকে বি অবধি 3 নাম্বার রাস্তা বরাবর একদম রাস্তাটার উপর সুন্দর করে তুমি সুতোটা রেখে দাও। তো রেখে যখন তুমি ওর দৈর্ঘ্যটা পেয়ে যাবে, এবার তুমি এই সুতোটাকে উঠিয়ে নাও। উঠিয়ে এবার তোমাদের স্কেলে ফেলে পরিমাপ করে দেখো সুতোটা কতটুকু লম্বা দেখাচ্ছে 3 নাম্বার রাস্তার জন্য। তাহলে ওইটা হবে 3 নাম্বার রাস্তার পরিমাপ। আর 2 নাম্বার রাস্তা যেহেতু সরল রেখা, এর জন্য তো আমাদের সুতো দেওয়ার দরকার নেই। এখন তুমি যদি সুতো ফেলেও 2 নাম্বার রাস্তার উপরে দেখো যা পাবে, তুমি যদি সুতো ছাড়াও করো পরিমাপ, তাহলেও দেখবে কি সেম আনসার আসছে। তো এরপরে যখন তুমি তিনোটা পরিমাপ করবে, তোমরা অবশ্যই অবশ্যই লক্ষ্য করবে যে 2 নাম্বার রাস্তার জন্যই কিন্তু দৈর্ঘ্যটা সবচেয়ে কম আসছে। 2 নাম্বার যে রেখাংশটা আমরা এঁকেছি এটারই দৈর্ঘ্য দেখবে সবচেয়ে কম আসবে। তোমরা কিন্তু নিজেরা এটা পরীক্ষা করে দেখতে পারো। তো এইটা পরীক্ষা করলে দেখবে সবসময় যত রকমের বক্ররেখা আঁকি সরল রেখার দৈর্ঘ্যটাই সবচেয়ে ছোট হবে দুটো নির্দিষ্ট বিন্দুর জন্য। তাহলে যেহেতু 2 নাম্বার রাস্তার দূরত্ব সবচেয়ে কম, তাহলে 2 নাম্বার রাস্তা দিয়ে যদি কেউ যায় তাহলে সবার আগে গিয়ে পৌঁছতে পারবে। ঠিক আছে, তাহলে এ এবং বি বিন্দুকে সংযোগকারী সবচেয়ে ছোট রাস্তা হলো একটি রেখাংশ, যেখানে এ এবং বি হলো এর প্রান্ত বিন্দু। তাহলে সবচেয়ে ছোট কি হবে? দূরত্বটা, রেখাংশটা হবে এ আর বি বিন্দু সংযোগকারী রেখাংশ, আর এ আর বি হলো এ দুটোর প্রান্ত বিন্দু। চলো এবার একটি প্রশ্নের সাহায্যে দেখি তোমরা কতটুকু বুঝতে পেরেছো এখন পর্যন্ত। তো তোমাদের প্রশ্ন হচ্ছে, দুটি শেষ বিন্দুকে যুক্ত করা রেখাকে বলা হয়। তো এখন যখন দুটো নির্দিষ্ট বিন্দুকে যুক্ত করছো এমন রেখাকে কি বলবে? তোমাদের অপশনগুলো হচ্ছে অপশন এ রেখাংশ, অপশন বি রশ্মি, অপশন সি সমান্তরাল রেখা, অপশন ডি ছেদকারী রেখা। তোমাদেরকে আমি সময় দিয়ে দিচ্ছি, তোমরা সবাই ট্রাই করো এর সঠিক আনসারটি দেওয়ার। কি বলবে? দুটি শেষ বিন্দুকে যুক্তকারী রেখার নাম কি হয়? দেখি তোমাদের মধ্যে কে কে এর সঠিক আনসারটা দিতে পারো। আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা সঠিক আনসারটি দিয়েছো। আমি তোমাদেরকে টাইম আরো বাড়িয়ে দিচ্ছি, তোমরা সবাই ট্রাই করো এর সঠিক আনসার দেওয়ার। খুবই সহজ একটি কোয়েশ্চেন। এখন দুটি বিন্দু যখন থাকবে, নির্দিষ্ট বিন্দু, এমন রেখাকে আমরা কি বলবো? রেখাংশ বলবো, রশ্মি বলবো, সমান্তরাল রেখা বলবো, নাকি ছেদকারী রেখা বলবো? এক্ষুনি আমরা জানতে পেরেছি, এতক্ষণ আমরা যা নিয়ে পড়ছি তাই এটার নাম। তো আমরা কি নিয়ে পড়ছিলাম এতক্ষণ? হ্যাঁ, তোমাদের সময় শেষ হলো, আমি তোমাদের আনসারটা দেখাচ্ছি। ভেরি গুড, তোমাদের বেশিরভাগই সঠিক আনসার দিয়েছো। সঠিক আনসারটি হচ্ছে কি? রেখাংশ। যখন দুটি শেষ বিন্দুকে যুক্ত করে আমরা রেখা আঁকি, এটা একটি কি হয়? রেখার অংশ হয়। আর রেখার অংশকে আমরা কি বলি? রেখাংশ বলে থাকি। তো
তো চলো আমরা আরো একটু এগিয়ে যাই সামনের দিকে। এখন দেখতে পাচ্ছ তোমরা তোমাদের স্ক্রিনে রেখাংশ তো হচ্ছে রেখার একটি অংশ। তো এ বিটা হচ্ছে কি রেখাংশ। এখন যেহেতু এ বি রেখাংশ আর রেখার অংশ, এখন রেখাটি কি হবে, রেখার তো কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে না। তো রেখা কি হবে, দোনো দিকেই অনেক অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত হতে পারে। এর থেকেও অসীম দূরত্ব যেতে পারে, বি থেকে অসীম দূরত্বে কিন্তু রেখাটি যেতে পারে। তার মানে এটাকে আমরা কিভাবে বুঝাবো, আমাদের তো খাতার পৃষ্ঠাও শেষ হয়ে যাবে আমরা যদি দুই দিকে বর্ধিত করতেই থাকি, তাই না? তো আমরা ওইটা না করে আমরা কিভাবে রেখা বুঝাবো, কিভাবে আমরা একটা রেখাংশ বুঝাবো, কিভাবে আমরা কি দিলে বুঝবো যে এটা রেখাংশ বোঝাচ্ছে, এই চিত্র দ্বারা রেখা বোঝাচ্ছে, এই চিত্র দ্বারা রশ্মি বোঝাচ্ছে। তো আমরা কি করে বুঝবো? তো এটা বোঝা সহজ নিয়ম হচ্ছে, যখন আমরা দোনো দিকে এভাবে তীর চিহ্নর মতো দিয়ে দেব, এর দিকেও তীর চিহ্ন, বি এর দিকেও তীর চিহ্ন, এর মানে কি, এর মানে বোঝাচ্ছে দোনো দিকে কিন্তু এ আর বি অনেক অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত হচ্ছে। বুঝে গেছো আশা করছি। তো তাহলে যখন আমরা এ বি কে রেখা বলবো, তখন এ বি রেখা আমরা এভাবে দেখাবো, দোনো দিকে তীর চিহ্ন দিয়ে দেখাবো। যখন আমরা এ বি কে রেখাংশ বলবো, তখন কিন্তু এই তীর চিহ্ন হবে না। কেন? কারণ এটা একটা নির্দিষ্ট দৈর্ঘ্য, রেখার একটি অংশ, তাই তখন এ বি থাকবে এইভাবে, দোনো দিকে তীর চিহ্ন থাকবে না। তার মানে একটি নির্দিষ্ট দৈর্ঘ্য আমরা নিলাম। তো এইটা হচ্ছে, প্রথমটা হচ্ছে গিয়ে রেখা, আর এরপরের যে এ বি দেখালাম এটা হচ্ছে কি রেখাংশ। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি যে রেখার কোনো প্রান্তবিন্দু নেই। আশা করছি তোমরা সবাই বুঝেছো। আবার একটি রেখার দৈর্ঘ্য অসীম, যা আমরা বললাম রেখার দৈর্ঘ্য কি হবে, সবসময় অসীম হবে। শুধু রেখাংশ যেহেতু রেখার অংশ, তাই এর দৈর্ঘ্য হবে নির্দিষ্ট। ঠিক আছে, এরপরে এই রেখাটিকে প্রতিনিধিত্ব করা হয়। রেখা আমরা কিভাবে প্রতিনিধিত্ব করব, আমরা দেখে ফেলেছি কিভাবে প্রতিনিধিত্ব করতে হয়। এ বি লিখে আর উপর যে বারটা দেব, বারের দোনো দিকে আমরা কি দেব, তীর চিহ্ন লাগিয়ে দেব। অথবা বিএও বলতে পারি, বিএ বললেও কি হবে, সেমই হবে। বিএ বললেও উপরের যে বার দেব, বারের দোনো দিকে কি দিতে লাগবে, ডান দিকে বাম দিকে আমাদেরকে তীর চিহ্ন দিয়ে বোঝাতে লাগবে। কখনো কখনো রেখাটি ইংরেজি বর্ণমালার অক্ষর, যেমন স্মল লেটারের অক্ষর মানে ছোট অক্ষর লিখবো, এম এন এল এইসব দিয়ে আমরা নির্দেশিত করি। আচ্ছা, তো বিন্দু কি দিয়ে নির্দেশ করছি, বিন্দুকে নির্দেশ করছি আমরা বড় অক্ষর দিয়ে, ইংরেজির আমরা ক্যাপিটাল লেটার দিয়ে আমরা নির্দেশ করছি। আর যখন আমরা রেখা বোঝাবো, রেখাকে আমরা কি দিয়ে নির্দেশ করব, রেখাকে আমরা নির্দেশ করব স্মল লেটার দিয়ে, মানে ছোট অক্ষর দিয়ে। ঠিক আছে, তো ছোট বর্ণমালা মানে এম এন এ বি সিও তোমরা দিতে পারো, কিন্তু এগুলো কি হবে, সবগুলো স্মল লেটারের হবে। তো যখন আমরা স্মল লেটার দিয়ে বোঝাবো, তখন তোমরা অবশ্যই মাথায় রাখবে আমরা এটা রেখা বোঝাবো। আর যখন আমরা ক্যাপিটাল লেটার দিয়ে বোঝাবো, তখন আমরা বিন্দুকে ক্যাপিটাল লেটার দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে, আশা করছি এতটুকু অবধি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন দেখো আবার, একটি রেখাংশ রেখারই একটি অংশ, নাম থেকে আমরা বুঝতে পারি, রেখাংশ কথাটির থেকে আমরা বুঝতে পারি যে রেখাংশ সবসময় কি হয়, রেখারই একটি অংশ হয়। সাধারণত সমস্ত রেখাংশকে রেখা বলা হয়। কেন? কারণ রেখাংশ যেহেতু রেখারই একটি অংশ, তাই রেখাংশকে আমরা সংক্ষেপে কি বলতে পারি, রেখাও বলতে পারি। এবার আমরা একটু অন্য কিছু দেখি। এবার দেখো তো তোমরা সবাই, তোমাদের সামনে একটি লাইট হাউস দেখছো। ঠিক আছে, এটা হচ্ছে একটি লাইট হাউসের চিত্র। লাইট হাউস থেকে কি হচ্ছে দেখো, একটি বিন্দু থেকে রশ্মি নির্গত হচ্ছে, আলোক রশ্মি এইভাবে সরলরেখা বরাবর ছুটছে, একটি বিন্দু থেকে নির্গত হচ্ছে। তার মানে কি, যেখান থেকে নির্গত হচ্ছে এটি একটি কি নির্দিষ্ট বিন্দু, একটি নির্দিষ্ট বিন্দু থেকে একই দিকে সরলরেখা বরাবর রশ্মিগুলো যাচ্ছে। তোমরা ভালোভাবে লক্ষ্য করে দেখো, এই যে দেখো তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, লাইটটা ঠিক যেদিকে যেদিকে ঘুরছে ওইদিকে শুধু আলো যাচ্ছে, সব দিকে চারোদিকে ছড়িয়ে যাচ্ছে না, একটি নির্দিষ্ট দিকেই শুধু আলোটা যাচ্ছে। হ্যাঁ, তো আমরা আরো একটি পরীক্ষার মাধ্যমে যদি দেখি, মনে করো একটা টর্চ নিলে হাতে, আর সামনে একটি কোনো অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ স্লেট একটি তুমি রেখে দিলে। এবার তুমি যদি টর্চের আলো দাও, ঠিক আছে, তো কি দেখতে পাচ্ছ, আলোটা সরলরেখা বরাবর একটি বিন্দু থেকে নির্গত হয়ে সরলরেখা বরাবর সামনের দিকে যাচ্ছে।
আর সামনে যেহেতু ও বাধা পেয়েছে তো এতটুক মধ্যেই এ সীমাবদ্ধ হলো। তো এ বি, আমি যদি এর দৈর্ঘ্যকে নাম দিই এ বি। এখন দেখো তুমি যদি অস্বচ্ছ স্লেটটিকে আরটু দূরে নিয়ে যাও তাহলে কি হচ্ছে, আলোটা কি ওই জায়গাতেই থেমে থাকবে বি বিন্দুতে? অবশ্যই থেমে থাকবে না, আলোটারও কি হবে, দৈর্ঘ্য আরো বিস্তৃত হবে। তো এখন এটা হচ্ছে আমার নতুন এ বি। এ যেখানে হচ্ছে ফিক্সড, দেখো এর স্থানটা কিন্তু ফিক্সড, মানে ছেলেটা যে জায়গাতে টর্চ ধরেছে ওই জায়গাতে ধরেই রেখেছে, ও কিন্তু এই জায়গার পরিবর্তন করছে না। যেখান থেকে আলো নির্গত হচ্ছে ওই বিন্দুরও পরিবর্তন করছে না, টর্চের পজিশনও সেম রেখেছে। ও শুধু কি করছে, যে স্লেটটা ছিল অস্বচ্ছ বস্তুটা ছিল ওইটার জায়গা পরিবর্তন করছে। একদম প্রথমে সামনে রাখলো, তখন দৈর্ঘ্যটা ছোট ছিল আলোর, এরপর আরটু দূরে রাখলো, একটু বড় হলো, এরপরে ও কি করলো, ওইটা সরিয়েই দিল। সরিয়ে দেওয়ার পর কি হচ্ছে, রশ্মিটার দৈর্ঘ্য আরো লম্বা হয়ে গেল। তাহলে তোমরা এখান থেকে আশা করছি সবাই একটি একটি আইডিয়া পেয়ে গেছো বা ধারণা পেয়ে গেছো। কি ধারণা পেলে এখান থেকে? আলোক রশ্মি অবিরাম ভাবে একই দিকে প্রসারিত হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আলোক রশ্মি একটি নির্দিষ্ট বিন্দু থেকে নির্গত হচ্ছে এবং শুধু একই দিকে প্রসারিত হচ্ছে, এমন না যে আলোক রশ্মি নির্গত হয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে, এমনটা হয়নি। কি হয়েছে, আমরা পরীক্ষার মাধ্যমে বুঝতে পেরেছি যে আলোক রশ্মি একটি নির্দিষ্ট বিন্দু থেকে নির্গত হচ্ছে আর একই দিকে এটি প্রসারিত হচ্ছে। তার মানে এর শেষ বিন্দু কোথায় হবে এটা কিন্তু নির্দিষ্ট নয়। যখন আমরা স্লেটটাকে আলাদা আলাদা জায়গায় সরালাম আমরা দেখতে পাচ্ছি কি দৈর্ঘ্য পরিবর্তন হয়ে যাচ্ছে। তো কোনো একটা কিছু দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে মানে কি এটা নির্দিষ্ট নয়, আর নির্দিষ্ট নয় মানে কি অসীম পর্যন্ত বিস্তৃত হতেই পারে জিনিসটা, কিন্তু যেখান থেকে নির্গত হচ্ছে ওইটা কি ছিল, ওইটা ছিল নির্দিষ্ট। তাহলে এখান থেকে তোমরা দেখো, যদি আমি এ পয়েন্টটা, এ যে বিন্দুটা আছে এ বিন্দুকে আমি নির্দিষ্ট করে দিই আর বি কে প্রসারিত করতে থাকি, এটি একটি নতুন জিনিস আমরা পেলাম। এটাকে আমরা কি বলবো, কি নাম বলবো? ভেরি গুড, এটাকে আমরা বলবো রশ্মি। এটাকে আমরা রশ্মি বলবো সবাই। যেটা এ থেকে এ ফিক্সড, কিন্তু বি এর দিকে কি হচ্ছে, বাড়তে থাকছে, একই দিকে নির্দিষ্টভাবে বাড়তে থাকছে, কিন্তু একটা পয়েন্ট মানে একদিকে বিন্দু হচ্ছে ফিক্সড বা নির্দিষ্ট, আরেক দিক অসীম পর্যন্ত বিস্তৃত হচ্ছে। আর একটু আগে আমরা রেখার ক্ষেত্রে দেখেছি অসীম ভাবে বিস্তৃত হচ্ছে মানে আমরা কি দিয়ে বোঝাবো, আমরা তীর চিহ্ন দিয়ে বোঝাবো। যেহেতু একদিক হচ্ছে বন্ধ, একদিকে দৈর্ঘ্য ফিক্স, তো এর মধ্যে আমরা কোনো আমরা অ্যারো চিহ্ন লাগালাম না, মানে তীর চিহ্ন লাগালাম না। কিন্তু যেহেতু আরেক দিক অনির্দিষ্ট পর্যন্ত যেতে থাকতে পারে, অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে, তাই বি এর দিকে আমরা একটা তীর চিহ্ন লাগালাম। এখন তোমরা বলতে পারো কেন এ কেই আমরা তীর চিহ্ন লাগালাম না কিন্তু বি তে কেন আমরা তীর চিহ্ন লাগালাম? হ্যাঁ, তোমরা যদি চাও তো বি কে তোমরা নির্দিষ্ট করে দাও আর এ কে তুমি অসীম পর্যন্ত বিস্তৃত করো, তাহলেও হবে, তাহলেও একই জিনিস আমরা পাচ্ছি। তো দোনো ক্ষেত্রেই আমরা কি জিনিস পাচ্ছি, আমরা পাচ্ছি রশ্মি। তো রশ্মির যদি আমি সংজ্ঞা জিজ্ঞেস করি তুমি কি বুঝবে, কি বলবে রশ্মি কি জিনিস? একটি রশ্মি একটি রেখার অংশ, এটি একটি বিন্দুতে শুরু হয় এবং অবিরামভাবে একটি দিকে যায়, একটি নির্দিষ্ট দিকে যাবে আর একটি বিন্দু থেকে শুরু হবে, আর এটিও কার একটি অংশ, রশ্মিও কিন্তু একটি রেখারই অংশ। ঠিক আছে, আশা করছি রশ্মি কি জিনিস তোমাদের মধ্যে আর কোনো অসুবিধা থাকবে না, বুঝতে পেরে গেছো। তো একটি রশ্মির একটি প্রান্ত স্থির বিন্দু রয়েছে যাকে প্রারম্ভিক বিন্দু বলা হয়। তো তাহলে যে জায়গাতে, যে বিন্দুতে তুমি তীর চিহ্ন দিলে না এটির একটি নির্দিষ্ট নাম রয়েছে, এটাকে তুমি কি বলবে? এটাকে তোমরা বলবে প্রারম্ভিক বিন্দু। যে বিন্দুতে আমরা তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি না, মানে যেখান থেকে রশ্মির সৃষ্টি হলো, যেখান থেকে আলো বেরোচ্ছে বা যেখান থেকে রেখাটি শুরু হচ্ছে, ওই যে বিন্দুটা যেখান থেকে শুরু হচ্ছে, শুরুর বিন্দুটার নামকে আমরা কি বলবো? প্রারম্ভিক বিন্দু, কারণ এখান থেকে প্রারম্ভ হচ্ছে। তো প্রারম্ভ হচ্ছে দেখে বিন্দুটার নাম হয়ে গেল প্রারম্ভিক বিন্দু। তো তাহলে এই হচ্ছে প্রারম্ভিক বিন্দু। আর একটি রশ্মি অনির্দিষ্টভাবে একই দিকে প্রসারিত হয় তা আমরা সবাই জানি। আর রশ্মি এ বি কে উপস্থাপনা করা হয়। এখন এ বি রশ্মিকে কিভাবে তোমরা উপস্থাপন করবে, চলো দেখি কিভাবে উপস্থাপন করবে। তো এ বি আমরা লিখবো, এ বি লিখে উপরে যে দেব, দেখো
যে বিন্দুটা নির্দিষ্ট ওইখানে আমরা কোনো তীর চিহ্ন দেব না, আর যে বিন্দুকে আমরা প্রসারিত করছি ওইদিকে আমরা তীর চিহ্ন দিয়ে বুঝাবো। একে কি তুমি বিয়ে লিখতে পারবে? প্রশ্ন আসতেই পারে। আগের সবগুলিকে আমরা এ বি রেখা লিখেছি, বি এ রেখাও দেখিয়েছি, এ বি রেখাংশ দেখিয়েছি, বি এ রেখাংশ, একই জিনিস বুঝতে পেরেছি। কিন্তু সেম জিনিস কি রশ্মির জন্য প্রযোজ্য হবে? তোমাদের আনসার কি হবে? ইয়েস, ভেরি গুড, আনসার হচ্ছে না, উত্তর হবে না। কেন না? কারণ প্রারম্ভিক বিন্দু যেটা থাকে এটা তো একটি নির্দিষ্ট বিন্দুর নাম। প্রারম্ভিক বিন্দু কাকে বলছি? যেখান থেকে প্রারম্ভ হচ্ছে। এখন যদি আমি এটাকে বি এ লিখে এভাবে লিখে দিতাম, তার মানে কি বি বিন্দুতে আমি কোনো তীর চিহ্ন দিইনি, মানে বি বিন্দু হয়ে গেছে প্রারম্ভিক বিন্দু। কিন্তু আমাদের যে রশ্মিটা আমরা নিয়েছি তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রারম্ভিক বিন্দু তো বি নয়, প্রারম্ভিক বিন্দু হচ্ছে আমাদের এ। তাহলে আমরা রশ্মিকে বি এ হিসাবে দিতে পারবো না, কারণ এখানে প্রারম্ভিক বিন্দুটা নির্দিষ্ট। যে বিন্দুকে তুমি প্রারম্ভিক বিন্দু বলছো ওই বিন্দুর উপরে তীর চিহ্ন হবে না। তীর চিহ্ন কার উপর হবে? যে দিকের বিন্দুটাকে আমরা প্রসারিত করতে থাকবো ওইটার উপরেই শুধু তীর চিহ্ন হবে। তো প্রতিটি আকারে একটি রশ্মি লেখার সময় প্রথম অক্ষরটি সর্বদা প্রারম্ভিক বিন্দুকে উপস্থাপন করে। তো প্রথম যে বিন্দুটা যার থেকে শুরু হচ্ছে ওইটাই কি নির্দেশিত করবে? প্রারম্ভিক বিন্দুকে। আর ওই বিন্দুর উপরে আমরা তীর চিহ্ন দিয়ে বোঝাবো না। তো চলো আমরা পার্থক্যগুলো আরো ভালোভাবে বুঝে নিই। আমরা এতক্ষণে বুঝে গেছি যে রশ্মি কি জিনিস, রেখাংশ কি জিনিস, রেখা কি জিনিস। এখন চলো এদের মধ্যে পার্থক্যগুলো দেখে নিই। তো একটি রেখাংশকে তোমরা কিভাবে লিখবে? দেখতেই পাচ্ছ রেখাংশকে কিভাবে লেখা যায়। সেম ভাবে একটি রেখাকে কিভাবে লিখবে দেখতে পাচ্ছ, সেম ভাবে একটি রশ্মিকে কিভাবে লিখবে তাও তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে এরপরে হচ্ছে এবি রেখাংশকে প্রতিনিধিত্ব কিভাবে করবে? এবি বার দিয়ে প্রতিনিধিত্ব করবে বা বি এ বার দিয়ে প্রতিনিধিত্ব করবে। একটি রেখা বা সরল রেখাকে কিভাবে প্রতিনিধিত্ব করবে? এবির উপর যে বার দেবে দোনো দিকে তীর চিহ্ন লাগিয়ে দেবে, বা বিয়ে লিখে দোনো দিকে তীর চিহ্ন লাগিয়ে দেবে। আবার একটি রশ্মিকে কি করে তোমরা প্রতিনিধিত্ব করবে? কি করবে? এ বি বার লাগিয়ে দেবে, আর যেটা প্রারম্ভ বিন্দু ওইটার উপরে বার হবে না, যেটা বর্ধিত হচ্ছে, যেটা অসীম দূরত্ব অবধি যাচ্ছে ওইটার উপরে আমরা তীর চিহ্ন লাগাবো। তো প্রতিনিধিত্ব কিভাবে করব দেখে গেছো, তিনোটার মধ্যেই পার্থক্য রয়েছে। এরপরে আরেকটি পার্থক্য যেটা আমরা পাচ্ছি, এটির দুটি শেষ বিন্দু থাকে। তো কার দুটি শেষ বিন্দু থাকে? রেখাংশের দুটি শেষ বিন্দু থাকবে, একটি নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে। আর রেখার কি হয়? একটি সরল রেখার কোনো শেষ বিন্দু নেই, রেখা কখনো শেষ হয় না, রেখা দোনো দিকে বর্ধিত হতে থাকে, তার মানে এর কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। রশ্মি কি? রশ্মিও সেম জিনিস, রশ্মির একটি প্রারম্ভিক বিন্দু আছে, কিন্তু রশ্মিরও কিন্তু দৈর্ঘ্য নির্দিষ্ট নয়। আমরা দেখতে পেয়েছি যখন আমরা স্লেট দিয়ে দিয়ে বারবার আলোক রশ্মির পথকে বাধা দিচ্ছিলাম, তোমরা সবাই লক্ষ্য করেছো বারবার এটা কি হচ্ছিল? পরিবর্তিত হচ্ছিল, দৈর্ঘ্যের পরিবর্তন ঘটছিল, তার মানে দৈর্ঘ্যটা নির্দিষ্ট নয়। তাই রশ্মির একটি প্রারম্ভিক বিন্দু থাকে কিন্তু কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে না। তো এখান থেকে আমরা আরো কিছু পার্থক্য পাই। একটি পার্থক্য হচ্ছে একটি রেখাংশের দৈর্ঘ্য সীমিত থাকে, হ্যাঁ আমরা বুঝতে পেরেছি। আর সরলরেখার ক্ষেত্রে একটি সরলরেখার দৈর্ঘ্য অসীমিত, তাই না? আর রশ্মির ক্ষেত্রেও সেম, রশ্মিরও কি হবে? একটি রশ্মির দৈর্ঘ্য অসীমিত, কারণ প্রারম্ভিক বিন্দু নির্দিষ্ট থাকলে কি হয়েছে, অপোজিট দিকে আরেক দিকের যে বিন্দুটা রয়েছে ওইটা তো অসীম দূরত্ব অবধি যেতেই পারছে। তো তাই একটি রশ্মিরও দৈর্ঘ্য কি হবে? অসীমিত হবে। তো এখন তোমরা দেখো একটি রেখাংশকে আমরা এ বি বা বি এ দিয়ে নির্দেশিত করতে পারি। আচ্ছা, আর একটি রেখাকে দেখো এ বি যেমন ভাবে দিতে পারি, আবার আমরা বি এও দিতে পারি। ঠিক আছে, কিন্তু আমরা রেখাংশের আমরা রশ্মির ক্ষেত্রে দেখো বি এ রশ্মি লিখতে পারি, আবার যদি এ বি রশ্মিও লিখি দুটো এক জিনিসকে বোঝাবে না। যখন আমরা এ বি লিখবো মানে কি এ এখানে আছে, বি এখানে আছে। যখন আমরা বি এ রশ্মি লিখবো মানে কি বি এখানে আছে আর এ এখানে আছে। আর দুটোই কিন্তু ভিন্ন জিনিস। কেন ভিন্ন? কারণ প্রথমটার ক্ষেত্রে এ হচ্ছে প্রারম্ভিক বিন্দু আর দ্বিতীয়টার ক্ষেত্রে বি হচ্ছে প্রারম্ভিক বিন্দু।
চলো আবারও তোমাদের জন্য একটি প্রশ্ন এসেছে, দেখি তোমাদের মধ্যে কে কে এর সঠিক আনসারটি দিতে পারছো। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, একটি রেখার ড্যাশটি শেষ বিন্দু আছে, একটি রেখার কয়টি শেষ বিন্দু থাকে? দেখি কে কে এর সঠিক আনসার দিতে পারবে। তোমাদের অপশনগুলো হচ্ছে 1, 0, 2 এবং 3। তো তোমাদের আমি সময় দিয়ে দিচ্ছি, খুবই সহজ একটি প্রশ্ন। তোমরা দেখি কে কে এর সঠিক আনসারটি দিতে পারো। সবাই ট্রাই করো সঠিক আনসার দেওয়ার, তোমাদের সময় শুরু হয়ে গেছে। দেখি কে কে এর সঠিক আনসারটি দিতে পারো। একটি রেখার কয়টি, রেখাংশ নয়, রশ্মিও নয়, রেখা বলেছে, তো রেখার কয়টি শেষ বিন্দু থাকবে? রেখার কি কোনো শেষ বিন্দু থাকে? প্রথম প্রশ্ন হচ্ছে এটা। যদি রেখার কোনো শেষ বিন্দু না থাকে তাহলে উত্তর হবে 0। যদি মনে করো রেখার দুটো শেষ বিন্দু থাকে তো 2, যদি মনে করো রেখার একটি শেষ বিন্দু থাকে তো 1। তো আনসারটি কি? হ্যাঁ, তোমাদের সময় শেষ। তোমাদের মধ্যে বেশিরভাগই সঠিক আনসার দিয়েছো। আনসার হচ্ছে 0। কেন 0? কারণ আমরা জানি রেখার কোনো শেষ বিন্দু থাকে না। রেখার কি হয়, রেখার যে দৈর্ঘ্য এটা অনির্দিষ্ট পর্যন্ত বিস্তৃত থাকে। যেহেতু কোনো শেষ বিন্দু থাকেই না, তাহলে আমরা কি বলবো? শেষ বিন্দুর সংখ্যা 0 বলবো। ঠিক আছে, তো চলো আমরা আরো একটি পরীক্ষা করি। আমরা দেখি একটি বিন্দু দিয়ে কয়টি রেখা অঙ্কন করা যায়। তো একটি বিন্দু এ দেওয়া আছে, তুমি কতগুলো রেখা এ বিন্দু দিয়ে আঁকতে পারো চলো দেখি। এখানে দেখো, একটি পরীক্ষার মাধ্যমে আমরা দেখছি একটি স্কুলের মাঠে দেখো একটি গোল করে জায়গা দেওয়া আছে, কিছু স্টুডেন্ট, একটি বিন্দু মাঝখানে আঁকা আছে এ বিন্দু, কিছু স্টুডেন্ট এই দিক থেকে ওই দিকে গেল, এ পাশ থেকে ওই পাশে গেল, মানে রেখা রেখা বরাবর যাচ্ছে। তো এখান থেকে দেখো তো এই সবগুলোই কি অনেকগুলি অনির্দিষ্ট রেখা আমরা দেখতে পারি। দেখো একটি বিন্দু থেকে আরেক বিন্দু যাওয়ার জন্য অনির্দিষ্ট অনির্দিষ্ট রেখা যেতে পারে একই বিন্দু দিয়ে, একই বিন্দুর মধ্য দিয়ে। তো এই সব রেখাগুলো যা একই বিন্দু দিয়ে যাচ্ছে, এমন সব রেখার একটি নাম রয়েছে। আমরা এগুলোকে কি বলবো? আমরা এগুলিকে বলবো সমসাময়িক রেখা। একটি বিন্দু দিয়ে অনেকগুলি রেখা যেতে পারে, আর এই রেখাগুলোকে আমরা নির্দিষ্ট নাম দিই, আর নামটি হচ্ছে সমসাময়িক রেখা। এখন দেখো আমরা দুটি বিন্দু দিয়ে কয়টি রেখা আঁকতে পারি ওইটি চেক করে দেখি। দেখো দুইটি বিন্দু দিয়ে একটি রেখায় অঙ্কন করলাম। তো এখন যদি তুমি আবার বি থেকে এর দিকে যাও তাহলেও তো সেমই, কারণ আমরা কি জানি রেখা এ বি লেখা যে কথা, বি এ লেখাও সেম রেখাকে আমরা নির্দেশিত করি। তাহলে এ বি রেখাতে যখন দুটো বিন্দু আছে, তো দুটি বিন্দু দিয়ে শুধুমাত্র আমরা একটি রেখা অঙ্কন করতে পারি। চলো আবারও তোমাদের জন্য আরো একটি প্রশ্ন এসেছে, দেখি তোমাদের মধ্যে কে কে এর সঠিক আনসার দিতে পারো। তোমাদের প্রশ্ন হচ্ছে, নিচের কোন বিবৃতিটি সত্য বলতে হবে। কোশ্চেন হচ্ছে, অপশনগুলো হচ্ছে অপশন এ, একটি রেখার দৈর্ঘ্য অসীম, একটি রেখাংশের কোনো শেষ বিন্দু নেই, একটি রশ্মির কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, উপরের একটিও নয়। তো দেখি তোমাদের মধ্যে কে কে এর সঠিক আনসার দেবে। আমি তোমাদের সময় দিয়ে দিচ্ছি, সবাই ট্রাই করো, সবাই এর সঠিক আনসারটি দেওয়ার চেষ্টা করো। দেখি কে কে এর সঠিক আনসারটি দিতে পারো। কোন বিবৃতিটি সঠিক তোমাদের বলতে হবে, সঠিক বলবে, ভুল না। তোমাদের সঠিক উত্তরটি বাছাই করতে হবে। একটি রেখার দৈর্ঘ্য সসীম, সসীম মানে নির্দিষ্ট। একটি রেখাংশের কোনো শেষ বিন্দু নেই। রেখাংশের কি শেষ বিন্দু থাকে? তোমরা দেখো কি হবে। আর সি নাম্বার হচ্ছে, একটি রশ্মির কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। তো দেখি তোমাদের মধ্যে কে কে এর সঠিক আনসার দিতে পারো। তোমাদের সময় প্রায় শেষ। ঠিক আছে, তোমাদের সময় শেষ হয়ে গেছে, তোমাদেরকে আমি সঠিক আনসারটি দেখাচ্ছি। সঠিক আনসার হচ্ছে অপশন সি, একটি রশ্মির কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। আমরা জানি রশ্মি একটি প্রারম্ভিক বিন্দু থেকে শুরু হয়ে অসীম দূরত্ব পর্যন্ত যেতে পারে। যেহেতু এটি অসীম দূরত্ব পর্যন্ত যেতে পারে, তার মানে এর কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। তো অবশ্যই অপশন সি হচ্ছে কারেক্ট অপশন। অপশন এ হবে না কেন? একটি রেখার দৈর্ঘ্য সসীম, সসীম কথার মানে রেখার দৈর্ঘ্য নির্দিষ্ট। তো রেখার আমরা কি জানি, দৈর্ঘ্য নির্দিষ্ট হয় না, দোনো দিকে আমরা বর্ধিত করতে পারি। অপশন বি বলছে একটি রেখাংশের কোনো শেষ বিন্দু নেই।
একটি রেখাংশের কোনো শেষ বিন্দু নেই, কিন্তু এটা তো ভুল, রেখাংশের একটি তো আছে, আরেকটি নেই। আরেকটি হচ্ছে একটি রশ্মির কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। তো অপশন সি হচ্ছে এর কারেক্ট অপশন। চলো এরপরে আমরা দেখি, নিচে প্রদত্ত রেখাংশগুলো চিহ্নিত করো এবং তাদের নাম লেখো। উপরের চিত্রে 6টি বিন্দু চিহ্নিত করা হয়েছে, বিন্দুগুলি খুঁজে বের করো যেগুলি শুধুমাত্র একটি রেখাংশে এবং দুটি রেখাংশে আছে। তো তোমরা কি বলতে পারবে কোনগুলি একটি রেখাংশে, কোনটি দুইটি রেখাংশে আছে? তো তুমি দেখো রেখাংশগুলি সবগুলির নামকরণ যদি আমরা করি, পি কিউ রেখাংশ, কিউ আর, আর এস, এস টি, ইউটি, এগুলি হচ্ছে রেখাংশ। যে বিন্দুগুলি শুধুমাত্র একটি রেখাংশে রয়েছে, তোমরা দেখো পি বিন্দু, এর জন্য শুধু একটি রেখাংশ, পি কিউ রেখাংশ। সেম ইউ বিন্দু, এর জন্য শুধু একটি রেখাংশ, ইউটি রেখাংশ। কিন্তু কিউ বিন্দুর জন্য দেখো পি কিউ রেখাংশ হবে, আবার কিউ আরও রেখাংশ হবে। সেম আর বিন্দুর জন্য দুটো রেখাংশ পাচ্ছ, একটি আর কিউ রেখাংশ, আরেকটি আর এস রেখাংশ পাচ্ছ। তো তার মানে কি কিউ আর এস টি সবগুলোর জন্য, সবগুলো বিন্দু দিয়ে দেখো দুইটি দুইটি রেখাংশ যাচ্ছে, কিন্তু শুধুমাত্র পি আর ইউর জন্যই কি একটি আমরা রেখাংশ পাচ্ছি। তাহলে আশা করছি আজকে যে আমরা ক্লাসটা করলাম তোমরা সবাই খুব ভালোভাবে রেখা, রেখাংশ আর রশ্মির মধ্যে পার্থক্য বুঝতে পেরে গেছো। তোমাদের কোনো কনফিউশন হওয়ার অসুবিধা নেই। তো আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার তোমাদের সাথে পরবর্তী ক্লাসে, এখান থেকে আমরা আবার কন্টিনিউ করব। তো তাহলে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।